I am starting now recording. So এটা হচ্ছে আমরা এখন সেকেন্ড পার্ট হিট এক্সচেঞ্জার দেখবো। সেটা হচ্ছে এই ধরনের হিট ডিসিপেশন মিডিয়াম, বাট আগের মতো না। এটা ইউজুয়ালি দুইটা ফ্লুইড এর মধ্যে হিট ট্রান্সফারে অনেক ওয়াইডলি ইউজ করা হয়। আগে আমরা আলোচনা ফিন নিয়ে করছিলাম, ওখানে আমরা মিক্সচার দুইটা ফ্লুইড নিয়েও করা যায়। ফিন এখানেও আমাদের লাগবে না যে তা না, বাট হিট এক্সচেঞ্জার টার্মটা ওয়াইডলি ইউজড হয় ইন্ডাস্ট্রিতে। যখনই দুইটা ডিফারেন্ট ফ্লুইড হিট এক্সচেঞ্জ করবে, ফর এক্সাম্পল প্রসেস হিটিং, তোমাকে স্টিম জেনারেট করতে হবে, হিট এক্সচেঞ্জার লাগবে। সো বয়লার ওয়ান টাইপ অফ হিট এক্সচেঞ্জার। এরকম ধরো তুমি স্টিম না জেনারেট করবা, তুমি হয়তো 70°C তোমাকে ওয়াটার লাগবে কোনো একটা কাজে। সো ইউ নিড হিট এক্সচেঞ্জার। সো ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের হিট এক্সচেঞ্জার আছে, অনেকভাবে ইউজ হচ্ছে। কমন হিট এক্সচেঞ্জার শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, এটা একটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। এই যে পাওয়ার প্ল্যান্টে তোমরা হয়তো দেখবা অনেক হিট এক্সচেঞ্জার থাকতে পারে, এভাবে আছে। বা প্রসেস ইন্ডাস্ট্রি বলো, যেখানে বলো হিট এক্সচেঞ্জার এভাবে করে থাকে। তো একটা কমন এক্সাম্পল এই যে গাড়ির রেডিয়েটর। আমি আগেও বলছি রেডিয়েটর ইজ ওয়ান টাইপ অফ হিট এক্সচেঞ্জার। তবে এখানেও ফিন থাকে না যে তা না, আমরা আসবো। ফিনেরও অ্যাপ্লিকেশন। ফিন হচ্ছে আমাদের ইউজুয়ালি, ধরো এইটা যদি হিট এক্সচেঞ্জার হয়, এই যে টিউব গুলাতে ফিন দিয়ে, ওই যে অ্যানুলার ফিন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, আমাদের একটা ম্যাথ করতে যায় অ্যানুলার ফিন। এই যে এখানে তুমি অ্যানুলার ফিন অ্যাটাচ করতে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার আছে, এবং অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার তোমাকে জানতে হবে হিট এক্সচেঞ্জার কত ধরনের হতে পারে, ক্লাসিফিকেশন কি কি পারপাস ইউজ হয়, কিভাবে ডিজাইন গুলা করা যেতে পারে। তোমাকে হয়তো তোমার বস একটা স্পেসিফিকেশন দিয়ে দিবে যে আমার এই টেম্পারেচার একটা লিকুইড আর একটা এই টেম্পারেচার, তুমি একটা হিট এক্সচেঞ্জার ডিজাইন করে দেখো। তো সেই ক্ষেত্রে তোমাকে তখন পারফেক্ট ডাইমেনশন দিয়ে বলতে হবে। তো হিট এক্সচেঞ্জার গুলো ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে অনেক স্মলার স্কেলে হতে পারে, আবার লার্জ স্কেলে। যেমন এই হিট এক্সচেঞ্জার গুলো দেখা যাচ্ছে অনেক লার্জ স্কেলে, অনেক হাই পাওয়ার অপারেট করতেছে, এবং অনেক লার্জ মাস ফ্লো রেট বা ভলিউম এগুলো অপারেট করতেছে। হ্যাঁ, তো ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। তো আমরা আফটার দিস লেসন বা লেকচারের পরে আমরা কিছু বেসিক জিনিস শিখবো, যে হিট এক্সচেঞ্জার কি ডিজাইনে কি কি জিনিস কনসিডার করতে হবে, হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে তোমার কি কি ম্যাথমেটিক্যাল নলেজ থাকা উচিত, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো হোয়াট ইজ হিট এক্সচেঞ্জার? দ্যাট অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেটস হিট ট্রান্সফার বিটুইন টু লিকুইডস, ইউজুয়ালি দুইটা ফ্লুইডের মধ্যে। তো একটা ফ্লুইড গ্যাস হতে পারে, আরেকটা লিকুইড হতে পারে, বা গ্যাস টু গ্যাসও হতে পারে। হ্যাঁ, গ্যাসকে আমরা বলছি ফ্লুইড হিসেবে কনসিডার করা হয়। তো ওই যে গাড়ির রেডিয়েটর এক্সাম্পল আগেও আমি দিয়েছিলাম, ওয়ান টাইপ অফ হিট এক্সচেঞ্জার, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। তোমরা আগের লেকচার ফিনে যখন দেখবা, আমি বলছিলাম যে আমাদের কুলেন্টটা যাচ্ছে ইঞ্জিনের 4 সাইড থেকে, ওয়াটার জ্যাকেটের মতো থাকে কুলেন্টটা, হিট ওখান থেকে নিয়ে এই টিউব দিয়ে ফ্লো হচ্ছে, আর আমরা ক্রস ফ্লো এয়ার পাস করতেছি। তো এখানে কনভেকশন হিট ট্রান্সফার তো আছেই, এখানে ফিনও অ্যাটাচ করা হয়। কেন অ্যাটাচ করা হয়? এয়ারের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বা গ্যাসের অনেক কম, ইউজুয়ালি রিলেটিভ টু লিকুইড। যার কারণে এই যে ওয়ালগুলা, এই যে আমাদের যে ওয়ালগুলা, তোমরা হয়তো রেডিয়েটর দেখেছো কিনা আই এম নট শিওর, যদি দেখে থাকো দেখবা অনেক রেডিয়েটর ওয়ালে যে ফিন, এখানে ফিন লাগানো, ডিফারেন্ট শেপ হতে পারে, বিভিন্ন ডিজাইন হতে পারে। তো মেইন কথা হচ্ছে হোয়াট ইজ হিট এক্সচেঞ্জার? হিট এক্সচেঞ্জার ইজ এ ডিভাইস দ্যাট ক্যান অ্যালাউস টু ট্রান্সফার হিট বিটুইন টু মুভিং লিকুইডস or two liquids. Fin can be used to increase the efficiency of heat exchanger. Efficiency বাড়ানোর জন্য ফিন ইউজুয়ালি গ্যাস সাইডটাতে, যেটা আমার লো হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট, সেইখানে এটা অ্যাটাচ করা। তো সমস্যা যেটা হচ্ছে, আমরা অলরেডি আমরা যে ল্যাবটা করছি 4 নাম্বার এক্সপেরিমেন্ট তোমরা সবাই করেছো, তো সেখানে আমরা দেখছিলাম আসলে ফ্লুইড যখন পাস করে, ইভেন ওই যে ফিনের যে এক্সপেরিমেন্টটা করলাম, এই এয়ারের টেম্পারেচার একরকম, সে যখন বের হয়ে যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে তার সামথিং গ্রেটার দেন ইনিশিয়াল। হ্যাঁ, এটাই। আবার এখানে এক ধরনের সারফেস টেম্পারেচার, সো দেয়ার আর সাম ডিফারেন্ট টেম্পারেচারস দেয়ার। তো যার কারণে আমরা বলেছিলাম এলএমটিডি অ্যাপ্রোচ বা লগারিদমিক মিন টেম্পারেচার ডিফারেন্স বলে একটা টার্ম আমরা ইউজ করি। সেই জিনিসটা আমরা এখানেও ইউজ করি। কেন করব? তোমরা তো দেখলাই কিছুক্ষণ আগে একটা হিট এক্সচেঞ্জার কি সাইজটা কি হয়, ফাইনাইট লেন্থ, মানে ইটস ভেরি লার্জ, ইউজুয়ালি একটা বড় লেন্থ হয়। হ্যাঁ, তো একটা বড় লেন্থের ফিন, এই হিট এক্সচেঞ্জার টিউব, পুরোটা ইউনিফর্ম টেম্পারেচার রাখা ভেরি ডিফিকাল্ট। সো টেম্পারেচার ইউনিফর্ম রাখা যেহেতু ডিফিকাল্ট, সেহেতু দেখা যাচ্ছে
এখানে একটা ওই যে টেম্পারেচার লস কন্ডাকশন চলে আসতেছে। তো কন্ডাকশন যেহেতু চলে আসতেছে ভেরিয়েবল টেম্পারেচার, সো ইউ নিড টু কনসিডার দ্য এলএমটিডি অ্যাপ্রোচ হেয়ার। ঠিক আছে, একজন হ্যান্ড রেজ করছো, বলতে পারবা কেন? কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? কে হ্যান্ড রেজ করলো? এই যে মেহেদি হাসান নাকি? এমনি না কোনো কারণে? স্যার ভুলে হয়তো এমনি ভুলে হয়ে আচ্ছা গেছে স্যার। আচ্ছা, ওকে 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 ওকে। আমি ভাবছি কোশ্চেন আছে হয়তো। কোশ্চেন থাকলে বলে দেবো, হ্যান্ড রেজ করার দরকার নেই, জাস্ট আস্ক দ্য কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হিট এক্সচেঞ্জার এ সমস্যা যেটা হচ্ছে, আমাদের প্রবলেম যেটা হচ্ছে, আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে না, বিকজ টিউবগুলোর লেন্থ ভেরি লার্জ লেন্থ, সো দেয়ার আর সাম টেম্পারেচার ড্রপ অ্যালং দ্য লেন্থ। সো আমাদেরকে তখন এলএমটিডি অ্যাপ্রোচটা অবশ্যই দিতে হবে। সো উই নিড টু কনসিডার দ্যাট অ্যাপ্রোচ। সো অ্যাপ্রোচটা অলরেডি আমি তোমাদের বলছি, বাট এখন আমরা ইন ডিটেলস দেখব। তার আগে একটু আসি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ হিট এক্সচেঞ্জার, ইউজুয়ালি দুইটা কনসেন্ট্রিক পাইপ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার কমন ইউজ, ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। সো ফ্রন্ট ভিউ যদি দেখো এরকম ফ্রন্ট ভিউ, এখানে একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডটা হয়তো ডিফারেন্ট, ধরো এখানে ওয়াটার আছে, এখানে কোন একটা কেমিক্যাল আছে বা গ্যাস আছে, এয়ার আছে, হোয়াট এভার, দুইটা ডিফারেন্ট ফ্লুইড আছে। ফ্রন্ট ভিউ আছে, এরকম টিউবটা চলে গেছে কনসেন্ট্রিক, এখান দিয়ে একটা পাস করতেছে, একটা ইউজুয়ালি লোয়ার টেম্পারেচার, একটা হায়ার টেম্পারেচার, দুইটা পাস করতেছে, এদের মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে। অবজেক্টিভ হচ্ছে যেটা লোয়ার টেম্পারেচারে আছে সেটার হিট ট্রান্সফার টেম্পারেচার বাড়ানো, আর যেটা হায়ার টেম্পারেচার আছে সেটাকে কুল ডাউন করা। তো এরকম পারপাসে ইউজ হয়। তো এখন এইটাকে বলে ডাবল পাইপ ফ্লো হিট এক্সচেঞ্জ, দুইটা পাইপ কনসেন্ট্রিক একই সেন্টার বরাবর বসানো। তো এটা 3D ভিউ, আমি ফ্রন্ট ভিউটা দেখালাম। ড্রয়িং কোর্স করছো, সো তোমাদের এটা বুঝতে আই গেস সমস্যা হচ্ছে না। বাট আমরা যদি ফ্রন্ট ভিউ, এটাকে যদি ফ্রন্ট বলি, এটাকে সাইড ভিউ বলতেছে, তাই তো? রাইট সাইড ভিউ, রাইট সাইড ভিউ থেকে এটা দেখতে এরকম হবে, এটা দেখতে, তাই তো? খেয়াল করে দেখো তোমরা যে একদিক দিয়ে হট ফ্লুইড ঢুকতেছে, একদিক দিয়ে কোল্ড ফ্লুইড ঢুকতেছে, একদিক দিয়ে হট ফ্লুইড বার হচ্ছে, একদিক দিয়ে কোল্ড ফ্লুইডটা বার হচ্ছে। ইউ ক্যান সি হ্যাঁ যে এই যে রেড যে টিউবটা, এটা ভিতরের টিউবটা, এটাতে হট ফ্লুইড ঢুকতেছে, হট হচ্ছে। কোল্ড ফ্লুইড আমি চাইলে দেখো আমি এই সেম দিক ডিরেকশনে দিতে পারি, মানে যে দিক দিয়ে হট ফ্লুইডটা ঢুকতেছে ওই দিক দিয়েই কোল্ড ফ্লুইডটা ঢুকতেছে, তাহলে এটাকে বলতেছি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। আবার যদি আমি একটু চিন্তা করি, না আমি এই দিক দিয়ে দিব হচ্ছে কোল্ড ফ্লুইডটা, আর এই দিক দিয়ে হচ্ছে কোল্ড ফ্লুইড বের হবে, আর হট ফ্লুইড অপোজিটে থাকবে। দ্যাট মিনস আমাদের দুইটা ফ্লুইড, একটা হট থাকবে, একটা কোল্ড থাকবে। এটার ইনলেট আর এটার ইনলেট যদি সেম থাকে তাহলে এটাকে বলতেছি প্যারালাল ফ্লুইড, আর যদি ইনলেটটা অপোজিট দিকে থাকে তাহলে এটাকে বলতেছি কাউন্টার ফ্লুইড। এই ধরনের দুইটা হিট এক্সচেঞ্জার ওয়াইডলি ইউজড হয়। আমরা 5-6 এক্সপেরিমেন্ট করবো ল্যাবে, সেই দুইটা এক্সপেরিমেন্ট হবে আমাদের এই ধরনের একটা সেট আপ নিয়ে। তো তাহলে ডাবল পাইপ ফ্লো হিট এক্সচেঞ্জারে তোমার ইনলেট আউটলেটের অবস্থানের উপর দুইটা অ্যারেঞ্জমেন্টে ভাগ করা যেতে পারে। তবে এখানে মেইন জিনিস যেটা, ওই যে ওয়াই উই ইউজ এলএমটিডি, এই যে রিজনটা হচ্ছে এইটা। দেখো যে আমাদের হট ফ্লুইডের অবজেক্টিভ কি? আমাদের হট ফ্লুইডের অবজেক্টিভ হচ্ছে টেম্পারেচার আস্তে আস্তে কি হবে, সে এখান দিয়ে হাই টেম্পারেচারে ঢুকবে আস্তে আস্তে। তো ধরো হট ফ্লুইড আছে 100, হ্যাঁ, কোল্ড ফ্লুইড একটা 40-এ ঢুকবে, ঘটনা কি ঘটবে? 100 আস্তে আস্তে কি হবে, সময়ের সাথে সাথে লেন্থ ওয়াইজ যাবে, এটা কমবে, অবশ্যই কমবে, আর কোল্ডটা হিট গেইন করবে। কোল্ডটা 40 থেকে 70-এ পৌঁছালো, আর এইটা ধরো হট ফ্লুইডটা আছে 75, এরকম একটা অবস্থা। ও কিছু হিট লস করলো, ওকে কিছু হিট গেইন করে দিল। তাহলে এটাকে যদি এখন তুমি এক্স ডিরেকশনের সাথে টেম্পারেচার প্লটটা করার চেষ্টা করো, এই ধরনের গ্রাফটা হয়। খেয়াল করো, হট ফ্লুইড হাই টেম্পারেচারে আছে, এটা আছে লো টেম্পারেচার, টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, কমে 75 হলো, 70-72-73 হতে পারে, কাছাকাছি চলে আসবে দুইটা। এবং তুমি যদি অনেকক্ষণ রেখে দাও, দুইটা এক সময় সেম টেম্পারেচার এট দ্য এক্সিটে ক্লোজ চলে আসার কথা, যদি মাস ফ্লো রেট ওইভাবে তুমি কন্ট্রোল করো। তো ধরলাম এটা 75, এটা 70, তো একটা টেম্পারেচার কমতেছে, একটা বাড়তেছে। তাইলে এই যে এদের মধ্যে যে অ্যালং দ্য লেন্থ ওয়াইজ যে টেম্পারেচার ডিফারেন্স, সেটা কি ফিক্সড? দেখো তো,
লেন্থ ওয়াইজ টেম্পারেচার ডিফারেন্স কি ফিক্সড? তোমাদের কি মনে হচ্ছে এখানে? নো স্যার। ফিক্স না। এই যে প্রথমে খুব বেশি, আস্তে 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 ডিফারেন্সটা কমে আসতেছে। সো ইটস a variable, the delta t is variable, it's not a fixed value here. That's why we need LMT to encounter the appropriate proper হবে। তুমি চাইলে এটার অ্যাভারেজ নিতে পারো, এটা অ্যাভারেজ নিতে পারো, নিয়ে তুমি দুইটাকে অ্যাভারেজ করতে পারো। সেটাও অ্যাপ্রোচ করা যায় যদি এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা ওইভাবে খুব বেশি না থাকে। সেক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজ টেম্পারেচার নিয়ে করলেও কাছাকাছি রেজাল্ট পাওয়া যায়। বাট বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে না, আমি এক্সপোনেনশিয়াল ডিকে ধরে আমি এটাকে কাজ করি, এলএমটিডিটাকে আমি বের করবো বা সলভ করবো। ঠিক আছে, তো কাউন্টার ফ্লো ক্ষেত্রে আবার দেখো ডিরেকশনটা ডিফারেন্ট, এরো দুইটা আমি ডিফারেন্ট দিচ্ছি, খেয়াল করো। এটা শুরু হয়েছে এখান থেকে হট, সে তো লুজ করবে টেম্পারেচার, সো তার টেম্পারেচার কমবে, এখানে আসলো কোল্ড। আর কোল্ড ফ্লুইড এন্টার করছে কিন্তু অপোজিট এই দিক দিয়ে, খেয়াল করো। সো এই লো টেম্পারেচার এন্টার করলে টেম্পারেচার আস্তে আস্তে বাড়লো, রেইজ। এখানেও দেখা যাচ্ছে ডেল্টা টি, বাট এটা ফিক্স না, যদিও এখানে দেখা যাচ্ছে মোটামুটি ফিক্স, দেখা যায় কিছুটা কম বেশি হচ্ছে রিয়েল লাইফ ডাটা, এখানে একটু বেশি ওখানে একটু কম। সো এখানেও এলএমটিডি অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েট। তো বলার উদ্দেশ্য হলো তাহলে যে আমাদের প্যারালাল ফ্লো কাউন্টার ফ্লোতে আসলে টেম্পারেচারের যে ডিফারেন্স অ্যালং দ্য লেন্থের কারণে এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে। আমাদের কেস 2 আমাদের বলছিল, কেস 2 3 খেয়াল করো, সরি কেস 1 2, কেস 1 সরি আমাদের কেস 1 যেটা ছিল লং ফিন, ওই যে মনে আছে আমাদের টেম্পারেচার ড্রপটা এক্সপোনেনশিয়াল ছিল। তো এটা হচ্ছে লং হিট এক্সচেঞ্জার, ইউজুয়ালি একটা লং হয়, ইটস নট 1 মিটার 2 মিটার, লার্জ ইন্ডাস্ট্রিতে 10 ফিট 20 ফিট লেন্থের হিট এক্সচেঞ্জার। সো সেই ক্ষেত্রে ইনফাইনাইট লং ধরা যায়, সেই ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ডিকেটা হচ্ছে টেম্পারেচার, এবং এটাকে তোমাকে কনসিডার করতে হবে। তো ছোট করে হিট এক্সচেঞ্জার বানালে এই জিনিসগুলো কম আসবে, বা ছোট করে হিট এক্সচেঞ্জার বানালে মাস স্কেলে তো তোমার আউটপুট দিতে পারবে না। একটা পাওয়ার প্ল্যান্টে স্টিম চাচ্ছ অনেক বেশি, তুমি স্মল বাসায় যে বয়লার পোর্টেবল এনে স্টিম জেনারেট করতেছো, সেই জিনিস দিলে তার ওখানে চাহিদা মিলবে। সো ইট ডিপেন্ড তোমার অ্যাপ্লিকেশন উপর। হ্যাঁ, সো এটাই বলার উদ্দেশ্য যে আমাদের অনেক সময় ইনফাইনাইট লেন্থ বা অনেক বড় লেন্থ, ইনফাইনাইট কথাটা না বলে বলতে পারি অনেক বড় লেন্থে হিট এক্সচেঞ্জার টিউব লাগে, সেই ক্ষেত্রে আমাদেরকে এক্সপোনেনশিয়ালিটিকে কনসিডার করতে হয়। দ্যাটস ওয়াই উই নিড টু কনসিডার দি এলএমটিডি অ্যাপ্রোচ। এটা এক ধরনের হিট এক্সচেঞ্জার, ডাবল পাইপ ফ্লো হিট এক্সচেঞ্জার। আরো আছে হিট এক্সচেঞ্জার ডিফারেন্ট টাইপের উপর, যেমন একটাকে বলা হয় কমনলি ইউজড হয় কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার, একটা টার্ম কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। তো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার তখনই বলা হয় যে বেশ একটু কম্প্যাক্ট, গাড়ির রেডিয়েটর একটা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারের মতো, ভেরি স্মল একটা ডিভাইস, এর মধ্যে আমরা এটাকে কম্প্যাক্ট করে বানাইছি হাই সারফেস এরিয়া দিয়ে। সো কম্প্যাক্ট তখন মানে অবজেক্টিভটা হলো যে হিট ট্রান্সফার সারফেস এরিয়া বেশি হবে ওভারঅল ভলিউমের থেকে। তো একটা হিট এক্সচেঞ্জারের, খেয়াল করো, একটা হিট এক্সচেঞ্জারের তোমার ইউজুয়ালি এই 200 মিটার স্কোয়ার পার মিলিমিটার ভলিউমে 700 মিটার স্কোয়ার যদি এরিয়া পাও, তাইলে তুমি এটাকে বলবো কম্প্যাক্ট। আর পার মিটার কেউ ভলিউম, কিন্তু তুমি সারফেস এরিয়া পাচ্ছ না, 500 পাচ্ছ 300 পাচ্ছ, তাইলে এটাকে কম্প্যাক্ট বলা যাবে না। তো কম্প্যাক্ট এক্সাম্পল রেডিয়েটর গাড়ি, অনেক বেশি সারফেস এরিয়া দিয়ে তৈরি করা হয়, 1000 দেখো পার মিটার ভলিউমে 1000। বিভিন্ন গ্যাস টারবাইন ইঞ্জিন কুল করার জন্য 6000, ঠিক আছে। তারপরে স্টার্লিং ইঞ্জিনে 15000। এবং আমাদের লাংস, যেটা হিউম্যান লাংস চিন্তা করো, আমাদের লাংস এর মধ্যে কিন্তু অনেক ওই যে কি বলে এটাকে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ছিদ্রের মধ্যে অ্যালোভিলাই এগুলা থাকে, এগুলা কিন্তু সারফেস স্পেরিক্যাল দেখবা। সো ইট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া সিগনিফিক্যান্টলি। তুমি চিন্তা করতে পারো 1 মিটার কিউব ভলিউমে লাংসের সারফেস এরিয়া 20,000 মিটার স্কোয়ার, ইটস লার্জ এরিয়া, 20,000 মিটার স্কোয়ার। সো ডিজাইন যখন কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার করবা, আমি ছোট জায়গায় আমি হিট এক্সচেঞ্জার সেট করতে, যেমন গাড়িতে জায়গা কম, আমার ওই খুবই আমি তো এখানে বিশাল পাওয়ার প্ল্যান্টে হিট এক্সচেঞ্জার সেট করতে পারবো না, তখন আমাকে এই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে, আমি এমন ভাবে ডিজাইন করবো আমার সারফেস এরিয়া যাতে পার ভলিউমে অ্যাটলিস্ট 700 মিটার স্কোয়ার থাকে, তাহলে আমি ওটাকে কম্প্যাক্ট বলতে পারবো। গাড়িতে ইউজুয়ালি 1000 থাকে। যাই হোক, তো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার গুলো বেশি পাচ্ছে ডে বাই ডে, কারণ ছোট জায়গায় অল্পের মধ্যে তুমি ডিজাইন করছো করে। তো ওখানে কমনলি ইউজ হয় ওই যে ফিন দিয়ে তো সারফেস এরিয়া বানানো হয়, ভলিউম কম তুমি ফিন বানাবা।
তো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার গ্যাস টু গ্যাস অথবা গ্যাস টু লিকুইড যেটাই বলো না কেন ইউজ হলেও ইউজারই আমরা কি বলছি গ্যাসের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা লো হয়, আমরা দেখছি নর্মালি গ্যাসের এইচটা লো হয়। সো গ্যাস সাইডে কি করা হয় যে তোমার এনগেজ সারফেস এরিয়া, ওইখানে আমরা কি করে এই যে এয়ার সাইডে দেখো ফিন, হ্যাঁ আমরা ফিন লাগাই, তো ফিন লাগায় আমরা সারফেস এরিয়াটাকে সেখানে বাড়াতে পারি। সেই কথাটা এখানে লেখা আছে, আমিও মুখে বললাম। আর আরেক ধরনের হচ্ছে ওই যে গাড়ির রেডিয়েটর, এটা একটা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, কম্প্যাক্ট এবং ক্রস ফ্লো। এখন কখন বলতেছি যখন পারপেন্ডিকুলার ডিরেকশনটা, খেয়াল করো এটা একটা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, এটা একটা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। তোমার টিউবের মধ্যে যে ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, কিন্তু আমার দেখো এয়ার যাচ্ছে এই যে পারপেন্ডিকুলার, এটা এই ডিরেকশনে, এয়ারটা 90 ডিগ্রি, তো পারপেন্ডিকুলার অফ দ্য ফ্লো, সো ইট ইজ ক্রস ফ্লো। এই ক্ষেত্রে কি হতে পারে, মিক্সড অবস্থায় হতে পারে, আনমিক্সড। আনমিক্সড কি, ওই যে তুমি যদি ফিন প্লেট ইউজ করো, ধরো এই যে এগুলো কিন্তু প্লেট ফিন, এই যে এগুলো কিন্তু ফিন, জিনিসটা এরকম অনেকগুলা টিউব যাচ্ছে, টিউবগুলো একটা কমন হেডার আছে ওই সাইডে, এই সাইডে টিউবের মধ্যে দিয়ে ধরো আমার গাড়ির ইঞ্জিনে কুলেন্টটা হিট নিয়ে পাস হচ্ছে টিউব দিয়ে, এইটুকুই রাখছো আর ওপেন রেখে দিচ্ছ, তুমি কোনো ফিন অ্যাটাচ করো নাই। এয়ার যাচ্ছে এখান দিয়ে এয়ার যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে এয়ারটা মিক্সড হচ্ছে, তখন এটাকে বলে মিক্সড কন্ডিশন ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। আবার যদি না তুমি চাচ্ছ একটু ফিন অ্যাটাচ করে এয়ারের গতিটাকে কন্ট্রোল করতে, সেক্ষেত্রে দেখো এই যে ফিন দিয়েছি, প্লেট ফিন, এগুলা প্লেট ফিন, ওই যে রেক্টেঙ্গুলার ফ্ল্যাট ফিন দেখছিল না ল্যাবে, সেই ফ্ল্যাট ফিনই টিউবের সাথে সাথে ওয়েল্ড করে করে লাগাই দিচ্ছে। তাহলে দুই টিউবের মাঝে কি তুমি স্পেস পেয়েছো, তাই তো? এই স্পেস দিয়ে এখন এয়ার যখন যাবে, এই এয়ার কিন্তু ওই পরের ফ্ল্যাট স্পেস, এই স্পেস দিয়ে গেলে সেটাই যেতে পারবে, পারবে না, এটা পারবে। তো আমি একটু কনফাইন করে দিচ্ছি, আমি একটু এই এয়ার গুলোর মধ্যে মিক্সিংটা কমায় দিচ্ছি, আনমিক্স রাখতেছি তাদেরকে। দুইটারই সুবিধা অসুবিধা আছে, বাট দুইভাবেই ডিজাইন করা যায়। ইউজুয়ালি ফিন দিয়ে থাকলে এটাই তো ইফিসিয়েন্সি বেশি হয়, আর ফিন যেহেতু দিয়েছো ওটা আনমিক্সডটাই চলে যাচ্ছে, এটা ওয়াইডলি ইউজ হয়। হ্যাঁ, তুমি এখন যদি তোমার কস্টিং, কারণ ফিন লাগাতে কস্ট লাগবে, তোমার খরচ আছে, তুমি যদি ফিন না দেবে ওপেন রেখে দিতে পারো, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি এয়ার ফ্লো করতে হবে, সময় বেশি দিতে হবে কুল ডাউন করার জন্য। সো ইট ডিপেন্ডস অন ইউর ডিজাইন। আর যেটা বলার উদ্দেশ্য, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার গুলা মিক্সড হতে পারে, আনমিক্সড হতে পারে, এটার উপর বেস করে যে পারফরমেন্স কম বেশি হয় আমরা দেখবো সামনে, ঠিক আছে? আরেকটা কমনলি ওয়াইডলি ইউজ হিট এক্সচেঞ্জার, ওই যে প্রথমে আমরা দেখলাম যেটা, যে কাউন্টার ফ্লো, প্যারালাল ফ্লো, ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। তো ডাবল পাইপ যেটা বলতেছি, এটা একটা ছোটখাটো হিট এক্সচেঞ্জার, লার্জ স্কেলে ডাবল পাইপ আর বলা হয়, তখন বলা হয় শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। তোমরা পাওয়ার প্ল্যান্টে যদি যাও, এই শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারটা বেশি দেখতে পাবে। এই যে দিস ইজ এ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, শেল অ্যান্ড টিউব, এর ভিতরে আগে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, একটা লার্জ শেল থাকবে, তার মধ্যে ওয়াটার যাচ্ছে, আর মাঝখানে যে টিউব আছে, টিউব দিয়ে ফ্লু গ্যাস যাচ্ছে, ফ্লু গ্যাস, আর ওই দিক দিয়ে আছে ওয়াটার, তাহলে ওয়াটার আস্তে আস্তে স্টিমে তৈরি হচ্ছে। তো ওই যে বয়লার, সোজা কথা বয়লার, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার ইজ ওয়ান টাইপ অফ বয়লার, ইজ ওয়ান টাইপ অফ শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। তো শেলের মধ্যে একটা ফ্লুইড থাকবে আর টিউবের মধ্যে আরেকটা ফ্লুইড থাকবে। এই যে দেখো কন্ট্রোলটা এখানে দেখা যাচ্ছে, যে শেলের একটা টিউবে, তাহলে দুই ধরনের ফ্লুইড, ওই যে ফ্লু গ্যাস বললাম, ধরো ফ্লু গ্যাস, হ্যাঁ আমার হচ্ছে ওয়াটার টিউব বয়লার, ফর এক্সাম্পল ওয়াটার টিউব বয়লার, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। আমরা কি করতেছি, ওয়াটারটাকে টিউব দিয়ে পাস করতেছি, নামে পরিচয় ওয়াটার টিউব, টিউব ওয়াটার। আর ফ্লু গ্যাস যেটা, সেটাকে আমরা, ফ্লু গ্যাস বলতে কি বোঝায়, ওই যে হট কম্বাসশন প্রোডাক্টস, ন্যাচারাল গ্যাস তুমি পোড়াচ্ছ, পোড়ায় যে ফ্লু গ্যাস, হট গ্যাসেস তৈরি হচ্ছে, সেটা তুমি হয়তো ওই শেলে ইনলেট দিচ্ছ। তাহলে এটা যখন যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, ওয়াটারটাকে হিট করতে করতে যাচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে দুইজনের মধ্যে। সো আমরা স্টিমটা জেনারেট করে এখান দিয়ে আমাদের কন্ট্রোলের মাধ্যমে বের করে নিতে পারি, যেটা আমাদের বয়লারে হয়। আবার ফায়ার টিউবও হইতে পারে বয়লার, তোমরা পড়ছো দুই ধরনের বয়লার, ফায়ার টিউব, ওয়াটার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লারের ক্ষেত্রে সেম জিনিসই, বাট একটু অপোজিট, টিউবের মধ্যে থাকবে ফায়ার আর ওয়াটার থাকবে শেলের মধ্যে, এই হলো ডিফারেন্স। দুইটার কিছু সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? তবে কোনটা বেশি সুবিধার মনে হয়, ওয়াটার টিউব, ফায়ার টিউব, বয়লার? 1-1 পড়ার কথা তোমাদের, বা থার্মোডাইনামিক্সও হয়তো পড়েছে।
কোন বয়লারটা তুমি ইউজুয়ালি সিলেক্ট করবা? পাওয়ার প্ল্যান্টে তুমি ইঞ্জিনিয়ার, তোমার বস তোমাকে বলছে একটা বয়লার সিলেক্ট করে দাও, তুমি কি ফায়ার টিউব প্রথমেই চুজ করবা, না তুমি ওয়াটার টিউব করবা, নাকি দুইটাই করবা বেসড অন রিকোয়ারমেন্ট? কি মনে হয়, কে বলতে পারবা? এনিওয়ান? একজন তো পারা উচিত। আসো না, নাই চলে গেছো সব। স্যার কোয়েশ্চেনটা আবার একটু। কোশ্চেনটা বললাম, তুমি ছিলা? জি স্যার, মানে ওয়াটার টিউব বা ফায়ার হুম টিউব হুম কোনটা হচ্ছে প্রেফার্ড? কোনটা বেশি প্রিফার হবে? ধরো পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, দুইটারই সুবিধা অসুবিধা আছে, তারপরে তোমার সেন্সে কি বলতেছে কোনটা বেশি বেটার হবে, স্যার সেফটি চিন্তা করে, ইফিসিয়েন্সি চিন্তা করে। হুম যদি কোল পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে তো আই গেস ফায়ার হিট এক্সচেঞ্জারটা বেশি কনভিনিয়েন্ট না? কোল পাওয়ার প্ল্যান্ট হলে ফায়ার, ফায়ার টিউব। কেন জি, বলো তো কারণ? কারণ স্যার ওখানে তো স্যার আমার ওভারঅল ফায়ার জেনারেশন মাচ হুম মোর কনভিনিয়েন্ট। আর কেন সিন্স ফায়ার জেনারেশন ওখানে কেন কনভিনিয়েন্ট হবে? ওয়াটার টিউবে কি ফায়ার জেনারেশন কনভিনিয়েন্ট না? স্যার ফায়ার ওয়াটার জেনারেট, হ্যাঁ হবে মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার ওয়াটার টিউবটা স্যার মানে স্যার ফায়ার টিউব থেকে বেশি এফিশিয়েন্ট, এটার রিজন। ইফিসিয়েন্সি বলে নাই, সেফটি সবকিছু চিন্তা করে, তোমার কমন সেন্স থেকে কি মনে হয় কোনটা বেটার? Sir, based on requirement, water steam হয় তাড়াতাড়ি স্যার। ওয়াটার তো স্টিম হবে, ফায়ার টিউবেও হবে, ওয়াটার স্যার টিউবেও হবে। ওয়াটার টিউব বয়লারটা বেশি প্রেফারেবল, কারণ এটার মধ্যে হুম অ্যাক্সিডেন্টের চান্সটা কম আর কি। ফায়ার টিউবের মধ্যে কি অ্যাক্সিডেন্ট হলে ওইটা একটা কেস হতে পারে, আর ওয়াটার টিউব বয়লার ইউজুয়ালি আর কি হায়ার প্রেশার হ্যান্ডেল করতে পারে ইয়ের থেকে, ফায়ার টিউবের থেকে। এটা একটা কারণ হইতে পারে, বাট ওয়াটার টিউবেও রিস্ক আছে। ফায়ার টিউবেও রিস্ক যেমন আছে, বরং ওয়াটার টিউবে রিস্কটা বেশি ফায়ার টিউবের থেকে। হ্যাঁ, কারণ দেখো এই যে টিউবে ওয়াটার থাকবে, ওয়াটারের মধ্যে কন্টামিনেন্ট আছে, এগুলো আস্তে আস্তে টিউবে জমা হবে, জমা হয়ে ওভার হিটিং হবে। সো ওয়াটার টিউবে টিউব গুলা নষ্ট হয়ে যাওয়ার চান্স ফায়ারের থেকে বেশি। তুমি যেটা বললা তার উল্টা ঘটনা, ফায়ার টিউবের মধ্যে না থেকে বাইরে থাকাটা আরো ভালো। কিন্তু তবে স্যার ফায়ার ফায়ার বাইরে টিউবের থাকলে মধ্যে আবার ইনসুলেশন ভালো না হলে লস হবে। সো যদি পাওয়ার প্ল্যান্ট চিন্তা করো, লোড যদি তুমি ফ্ল্যাকচুয়েশন কন্ট্রোল করতে চাও, সেই ক্ষেত্রে বেস্ট কোনটা হতে পারে? পাওয়ার প্ল্যান্ট লোড কম বেশি হচ্ছে, ডিমান্ড হঠাৎ বেড়ে গেল কমে গেল, তখন কোনটা ভালো হতে পারে? ওয়াটার টিউব, কজ এখানের মধ্যে আমি স্ট্রিম ফ্লো কন্ট্রোল করতে পারবো এই জন্য। ফায়ার টিউব, ওয়াটার না, সেই ক্ষেত্রে ফায়ার টিউব। আচ্ছা, সেফটিও যদি বলো ফায়ার টিউব। ঠিক আছে, কেন বলি, যে তোমার যদি রিকোয়ারমেন্ট সাডেন কম বেশি হয়, শেলের মধ্যে ওয়াটারটা যদি থাকে, টিউবে না থেকে শেলে থাকে, শেলের ইনপুটটা তোমার কন্ট্রোলটা বেশি, শেলে হঠাৎ করে তুমি বাড়াই দিতে পারো। আমরা তো পুরো ফুল শেলে অপারেট করি না, অনেক সময় কম শেলে অপারেট করা, মানে শেলে কম ওয়াটারে অপারেট করা। সেই ক্ষেত্রে সাডেন ফ্ল্যাকচুয়েশন লোড কন্ট্রোলের জন্য ফায়ার টিউব বয়লারটা ভালো। সেফটি যদি চিন্তা করো, ফায়ার টিউব বয়লারটা ভালো হয়। ফায়ার টিউব বয়লারে লসটাও কম হয়, টিউবের মধ্যে ফায়ার থাকে তো বাইরে, তাহলে ওইভাবে ইয়াটা থাকতেছে না, সো বাইরে যে ইনসুলেশনের লসটাও কম। সবকিছু মিলায় ফায়ার টিউব বয়লারও ভালো হতে পারে, ওয়াটারও হতে পারে, ডিপেন্ড করে, বাট টু মাই সেন্স ওই দুইটা কনসিডারেশন আনলে ফায়ার টিউব বয়লারটা বেটার। ঠিক আছে, এরপরে অনেক ইস্যু আছে, দুইটারই সুবিধা অসুবিধা আছে, কস্টিং আছে, অনেক কিছু আছে। আচ্ছা, তা কথা বলার উদ্দেশ্য যাক, আমরা বয়লারে চলে গেছে। বয়লার শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, এটাই মেন কথা বলা, একটা কমন এক্সাম্পল, কারণ বয়লার কন্ডেন্সার এগুলাই তোমরা গিয়ে দেখছো, যদি যেয়ে থাকো পাওয়ার প্ল্যান্টে বা যাও সামনে, এগুলাই দেখবা তোমরা। হ্যাঁ, সো ওই যে প্যারালাল ফ্লো হতে পারে, কাউন্টার ফ্লো হতে পারে, অনেকগুলো ইউনিট অনেকগুলো টিউব থাকলে এই ধরনের ডিজাইন হবে, একটা টিউব হলে এই ধরনের। একটা টিউব দিয়ে ইউজুয়ালি তো কমার্শিয়াল হয় না, কারণ আমাদের ওখানে অনেক বেশি হিট ট্রান্সফার সার্ফেস এরিয়া দরকার হয়। সেক্ষেত্রে তুমি দেখো অনেক টিউব এইভাবে করে দিয়ে তুমি কিন্তু অনেক বেশি সার্ফেস এরিয়া বাড়াতে পারতেছো। তো ডিজাইন ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, শেল সাইড এটাকে আমরা বলতেছি শেল সাইড, আর এই যে টিউবটা দিচ্ছি না এটাকে বলতে টিউব সাইড। এটা হলো শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের স্কেমেটিক ডায়াগ্রাম, এটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারের স্কেমেটিক ডায়াগ্রাম। আবার প্রথমে তোমাদের যেটা দেখাইছিলাম খেয়াল করো, এটা হচ্ছে একটা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জারের স্কেমেটিক ডায়াগ্রাম। এখানে যেটা দেখাইছি এটা হচ্ছে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার, এটাকে শেলের সাথেও কম্পেয়ার করা যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তো ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার হতে পারে। হ্যাঁ,
তো কমনলি ইউজ হচ্ছে এগুলো। এখন কথা হলো তাহলে হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কিন্তু লাগবে হিট ট্রান্সফার করা, হট ফ্লুইড কোল্ড ফ্লুইড দুইটা ডিফারেন্ট টেম্পারেচার ডেল্টা টি, সো আমাদের হিট ট্রান্সফার করতে হবে এফিসিয়েন্টলি। এই অবজেক্টিভ নিয়ে তো আমরা হিট এক্সচেঞ্জার ইনস্টল করতেছি। এখন কথা হলো তাহলে এখানে কিভাবে ক্যালকুলেট করা যায়? দেখো জিনিসটা এত স্ট্রেট ফরওয়ার্ড না। কেন স্ট্রেট ফরওয়ার্ড না? এই দেখো আমাদের এখানে কোল্ড ফ্লুইডটা আছে, এটা একটা ওই যে ক্রস সেকশন কাট করে সেকশন ভিউ দেখানো হচ্ছে তোমার, এবং এখান থেকে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো যে আমাদের একটা ফ্লুইড আছে এই টিউবে, কোল্ড ফ্লুইড বলেই দিচ্ছে, আর এই যে ভিতরে রেড দিয়ে বোঝাচ্ছে হট ফ্লুইড যাচ্ছে। তো এইটা যখন আমি বানাইছি, তাহলে এই যে টিউবটা যখন বানাইছি আমি টিউবটা, তখন আমি এটাকে কি করছি, একটা ফাইনের থিকনেস দিয়ে তো বানাইছি। 1 মিলিমিটার দিয়ে তো আর থিন শিট দিয়ে টিউব বানানো অত সহজ না। তো তুমি যদি খেয়াল করো এই যে এখানে আমাদের একটা থিকনেস আছে, এখানে অবশ্যই এটার একটা থিকনেস আছে। তো এই থিকনেসটাকে ধরো 5 মিলিমিটার 10 মিলিমিটার থিকনেস দিয়ে বানানো হয়েছে। এই যে এইটা কি খুব বেশি থিক হলে ভালো না খারাপ, কি মনে হয় তোমার? এনিওয়ান? এটা কি ঠিক হওয়া ভালো না খারাপ? আমার কোশ্চেন, 1 মার্কস দেব, ঠিক হওয়া ভালো না খারাপ? এনিওয়ান? স্যার কোয়েশ্চেনটা আরেকবার স্যার, নেট ম্যালফাংশনের জন্য শুনতে পাইনি। বলতেছি থিকনেসটা বেশি হওয়া ভালো না খারাপ এই যে টিউবের স্যার ইন্টারনালটা ইন্টারনাল, এই যে এই স্যার যে thickness বেশি হতো ভালো স্যার, কেন ভালো? কারণ হিট হিট ডিসিপেটেড হবে না স্যার। কিন্তু আমার অবজেক্টিভ কি হিট এক্সচেঞ্জারে? স্যার উল্টাটা স্যার। উল্টাটা, উল্টাটা। তোমার তো অবজেক্টিভ হিট ট্রান্সফার বাড়ানো, এখানে হট ফ্লুইড এখানে কোল্ড ফ্লুইড, হিট ট্রান্সফার বাড়বে না এদের মধ্যে? সেটাই তো আমি চাই। এখন যত যদি আমি কম এখানে তত ভালো। হ্যাঁ যত বেশি দিয়ে রাখবো তাহলে তো আমার লস হচ্ছে, যত কম হবে তত ভালো হবে। তাহলে এখানকার যদি তুমি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখো, আমরা এটাকে বলি হিট ট্রান্সফার সার্কিট ডায়াগ্রাম, যে এখানে একটা ফ্লুইড, এরপরে একটু ওয়াল যেখানে হিট ট্রান্সফারটা হচ্ছে, এরপরে আরেকটা ফ্লুইড, তাই তো? ঘটনা তো এটাই। এটাকে যদি আমি কেটে এখানে দেখাই, দেখতে পাচ্ছ তোমরা এই যে, ইয়েস স্যার। তাহলে এইদিকে একটা থার্মাল রেজিস্ট্যান্স আছে, কারণ কি বলতো এখানে অনলি ফ্লুইড আছে, তার কনভেকশন হচ্ছে। কনভেকশন রেজিস্ট্যান্স কিছুক্ষণ আগে আগের লেকচার ফিনের যে লাস্ট পার্টটা করলাম সেখানে তোমাদের দেখাইছিলাম, কনভেকশন রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 1/h। ওই লেকচারটা দেখো কিভাবে আসছে নিউটনস ল অফ কুলিং দিয়ে। আবার ফোরিয়ার্স ল অফ কন্ডাকশন যেটা, সেটা দিয়েও তোমাদের দেখাইলাম যে রেজিস্ট্যান্সকে লেখা যায় ডেল এক্স বাই কে এ। এইগুলা ডিটেলস, এই যে এইটার ডিটেলস এবং এটার ডিটেলস আলাপ আলোচনা সেকেন্ড পার্টে তোমাদের করা হবে মিড টার্ম ব্রেকের পরে। তো আমি জাস্ট কেন আসলো, কিভাবে আসলো, কি টার্ম দিয়ে এটাকে ডিফাইন করা যায় সেটা বললাম। তো এখন দেখো আমাদের তাহলে রেজিস্ট্যান্স কয়টা দাঁড়ালো এখানে? একটা হট ফ্লুইডের মধ্যে রেজিস্ট্যান্স, একটা ওয়ালে, আর একটা কোল্ড ফ্লুইডে। ফ্লুইডের যে রেজিস্ট্যান্স সেগুলো কি ধরনের রেজিস্ট্যান্স হবে, কনভেকশন না কন্ডাকশন? কনভেকশন। কনভেকশন। আর ওয়ালেরটা কি হবে? কন্ডাকশন। কন্ডাকশন। এই জন্য তিনটা রেজিস্ট্যান্স সিরিজ সার্কিটে এই যে আমি এখানে অ্যাড করছি। খেয়াল করে দেখো ছবিটা, দেখো ভালো করে। সমস্যা যেটা হচ্ছে ওই যে তোমার আমাদের টিআই এবং টি নট দুইটা টেম্পারেচার মেনশন করা আছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এখানে হট ফ্লুইড আছে, তো ওর টেম্পারেচার ধরো 100, কিন্তু ওয়ালে পৌঁছাইতে পৌঁছাইতে তার টেম্পারেচার কিছুটা কমে যায়, 100 ধরো হইলো 98। ইউনিফর্ম টেম্পারেচার মেনটেন করা ডিফিকাল্ট, 98 99 যাই হোক কিছুটা কমলো, এটা হলো কনভেকশন লস হলো। এরপরে এটা 98 কিন্তু এই ওয়ালের রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা ফার্স্ট এক্সপেরিমেন্ট করছিলাম ওয়ালের মধ্যে যে কন্ডাকশন হবে 98 যদি এখানে হয়, এখানে কি 98 এর বেশি হবে না কম হবে? কম হবে স্যার। কম হবে, 95 ধরো। দেখো আমি চাচ্ছিলাম 100-র সাথে, আর এইদিকে আছে আমাদের কোল্ড ফ্লুইড যেটা আছে 25, আমি 100-র সাথে 25-এ হিট ট্রান্সফার করাতে যাচ্ছি, কিন্তু আমার এই ডিজাইনের জন্য আমার কি 100 রাখতে পারতেছি? সামথিং বিলো হয়ে যাচ্ছে 100। তাহলে ডেল্টা টিটা কি হচ্ছে, আগের মতো থাকতেছে? 100 - 25 কি আসলে থাকে রিয়েল লাইফে? কমে যাচ্ছে না? 95 - 25 হচ্ছে, বা যাই হোক 95 বোঝানোর জন্য কিছুটা কমে যাচ্ছে। তো এই যে কমে গেল, এটা আরো কমবে, কারণ এখানে কোল্ড ফ্লুইডও যদি টেম্পারেচার কিছুটা লস করে,
অবশ্য ও লস করার কারণ নাই, ওই তো বাড়বেই। ধরো এখানে তো যেহেতু গরম, আস্তে আস্তে হিট আসবে, ধরো কিছুটা বাড়লো এখানে এসে 27-28 হলো, ধরো এরকম হলো, তাহলে এখানে হলো 95 মাইনাস 27 ছিল 25, স্টিল 2-3 ডিগ্রি আমাদের কি হচ্ছে, আমরা হারাচ্ছি কেলভিন। 2-3 ডিগ্রি ডেল্টা টি, কিউ ইজ প্রপোর্শনাল ডেল্টা টি। এই যে 2-3 ডিগ্রি টেম্পারেচার তুমি হারালা, তুমি আসলে হিট লস হারালে, এফিসিয়েন্সি হারালা তোমার। তো এই জন্য ডিজাইনটা করতে হয় প্রপার অনুযায়ী, কত লেন্থ হবে, কত থিকনেস হবে, কিভাবে ডায়ামিটার গুলা দিব, সবকিছু ডিজাইনের উপর ডিপেন্ড করে। কারণ তোমাকে সব রেজিস্ট্যান্স কনসিডারেশনে আনতে হবে। প্লাস কোন কোন ফ্লুইড আছে এখানে, এখানে কি দুইটাই লিকুইড হবে, নাকি একটা এয়ার একটা লিকুইড, নাকি দুইটাই এয়ার মিডিয়াম বা গ্যাস মিডিয়াম, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সবকিছুর উপর বেস করে এই যে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স নেটওয়ার্কটাকে এইভাবে লেখা যায়, আর সমান আর টোটাল, একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স আমি দেখো যোগ করে। মাঝখানের এই রেজিস্ট্যান্সটা নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এটা কিভাবে আসে। তো ওই যে ওয়ালের রেজিস্ট্যান্স, এটা কি কন্ডাকশন রেজিস্ট্যান্স, ডেল এক্স বাই এল এ, বেসিক ইকুয়েশন, সরি কে এ, তাই তো, এটা আমাদের ইকুয়েশনটা ছিল। তো এই ইকুয়েশনটাকে যদি তুমি কনসেন্ট্রিক পাইপ, এটা তো কনসেন্ট্রিক পাইপ, এটার জন্য ডিরাইভ করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে দেখা যায় এই যে ডায়ামিটার আছে না, ইনার ডায়ামিটার, আউটার ডায়ামিটার, এইটার ইম্প্যাক্টটা চলে আসে এবং এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো এই যে এটা প্রুফ আছে, এটা এমনি আসে না, এটা প্রুফটা পড়বা, এটা প্রুফ সেকেন্ড পার্টে মিড টার্ম ব্রেকের পরে পড়বা, কন্ডাকশন চ্যাপ্টারে তোমরা এটা ডিটেলস পড়বা, এটা কেন এমন হলো। বাট এইটা মোটামুটি যে এই ল থেকে শুরু করে আসবে। তো তাহলে দেখো আমাদের একদিন দাঁড়ালো কি, যে তিনটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন, তাহলে কিউ সমান কি ডেল্টা টি বাই আর, খেয়াল করো ডেল্টা টি বাই আর, কিছুক্ষণ আগে ফর্মুলা ট্রানজিশনাল প্রবলেমে পড়ছি, কিউ সমান ডেল্টা টি বাই আর। আর কিউ কে আবার লেখা যায় কি এইচ এ ডেল্টা টি, কারণ আমার তো কনভেকশনের হিট ট্রান্সফার মেন মিডিয়াম এখানে। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ইনার টিউব আছে, আউটার টিউব আছে, তাই তো, এই যে এখানে একটা ইনার টিউব, এই যে ইনার টিউব, এটা আউটার টিউব। সেন্টার যদি এটা হয়, এখান থেকে এটা যে রেডিয়াস, এটা থেকে এটা কি সেম রেডিয়াস, ডিফারেন্ট রেডিয়াস না, সো ডিফারেন্ট এরিয়া, তাহলে ওইভাবে হিট ট্রান্সফারটা রেগুলেট হচ্ছে, কিন্তু একই পরিমাণ হিটই তো ট্রান্সফার হচ্ছে থ্রু আউট। এই জন্য এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায়, যদি ইনার টিউব দিয়ে লেখো এইভাবে, যদি আউটার টিউব দিয়ে লেখো এই, আর যদি ওভারঅল একটা সারফেস ধরে লেখো যে এটা আমাদের থিকনেস নাই, ধরো এই দুইটার মধ্যে থিকনেস মিনিমাম, ধরো এখান থেকে এটা 10 মিলিমিটার আর এখান থেকে এটা 12 মিলিমিটার, তাহলে থিকনেস কি 2 মিলিমিটার, অনেক কম, তাই তো। সেই ক্ষেত্রে ইনার এরিয়া আউটার এরিয়া আস্তে আস্তে কি হচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে, তাই তো। তবে বেশি থিন করে বানাইলে আমি যদিও এফিসিয়েন্সি বা হিট ট্রান্সফার ভালো পাবো, সেটা কি ভালো হবে ওভারঅল চিন্তা করে, তোমাদের কি মনে হয়? বেশি থিন করে যদি বানাই সেটা কি ভালো হবে? এনিওয়ান? স্যার বেশি থিন করলে আবার ডিফরমেশনের একটা চান্স ভেরি থাকে। গুড, 1 মার্কস তোমার। ডিফরমেশন, বেশি থিন করলে আমার এখানে থার্মাল ডিফরমেশন হয়ে আমার টিউবটা নষ্ট হয়ে যাবে, বেঁকে যাবে, ভেঙে যাবে, কারণ দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে আসতেছে, সে থার্মাল এক্সপানশন হবে বা কন্ট্রাকশন হবে, এই জন্য বেশি থিন তুমি করতে পারতেছো না। আবার লংজিভিটি চিন্তা করো, লং টাইম একটা টিউবকে তো তোমার রাখতে হবে, একটা হিট এক্সচেঞ্জার বানাবা লাখ লাখ টাকা দিয়ে কিনবা তুমি, এটা টিউব যদি বেন্ড করে যায় তাহলে তো আবার টিউব রিপ্লেস করতে হবে। সেই জন্য বেশি থিনও করা যাবে না, একটা মিনিমাম ওয়াল থিকনেস দিয়ে তোমাকে বানাইতে হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে ইনার এরিয়া আউটার এরিয়া এগুলো যদি একটু ডিফারেন্স থাকবে কনসিডারেশনে আনতে হবে। তাহলে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ওই যে আমাদের 1/h এ ছিল কনভেকশনে, আমরা দেখো এইচ এর জায়গায় এখন কি রিপ্লেস করে কি বসাচ্ছি, ইউটা বসাই দিচ্ছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কারণ এখানে কনভেকশন কন্ডাকশন কনভেকশন তিনটাই আছে মিলে ঝুলে, এই কারণে আমরা ইউটা নিতেছি, এই যে ইউ 1/u, এইচ এর জায়গায় ইউ লিখলাম, হিট এক্সচেঞ্জারে ইনার সারফেস যখন হবে ইউআই, আউটার সারফেস হবে ইউ। মেন কথা এখানে একটা কনভেকশন হচ্ছে, এটা একটা কনভেকশন হচ্ছে, এখানে কন্ডাকশন হচ্ছে, সেটাকে আলাদাভাবে যদি রিপ্লেস করতে চাই এভাবে তুমি চাইলে করতে পারো। তাহলে হিট এক্সচেঞ্জার হিট ট্রান্সফার ইজ নট দ্যাট ইজি,
এখানে আমার ওয়ালটার থিকনেস চলে আসতেছে, যার কারণে এক্সট্রা রেজিস্ট্যান্স চলে আসতেছে, এটাকে কনসিডার করে অ্যানালাইসিসটাকে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। শুধু সিঙ্গেল এক্সাইড দিয়ে করা যাচ্ছে না, এই জন্য ইউ টার্মটা চলে এসেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই নিড টু কনসিডার ইউ। ওকে, এখন আসো এইটাকে আমরা বলতেছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এই ইউটাকে। তাহলে আমাদের ইউ যে ইকুয়েশন, এই যে এটা খেয়াল করো, এটা তো আমাদের ইউর ইকুয়েশন। এখন ধরো কোনো কারণে দেখো, ওই যে বললাম থিন, ধরো আমাদের খুব থিন একটা প্লেট দিয়ে বানাইছি, হ্যাঁ 1 মিলিমিটার, নেগলেজেবল 2 মিলিমিটার দিয়ে বানাইছি, এরকম যদি হয়, বা আমার টিউবের ডায়ামিটার অনেক, আমি থিকনেসটা দিলাম 10, ডায়ামিটার 2000 মিলিমিটার, আমি থিকনেস 10 দিলে এটা থিন হিসাবে অ্যাপিয়ার হবে। সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা কি থাকবে? থাকবে না। এরিয়া এটা সেম হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা রিডিউস হয়ে এটা চলে আসে। দেখছো, ইনার সাইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আর আউটার সাইডে যে দুইটা ফ্লুইড থাকবে, এই দুইটার মধ্যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে গভর্ন করবে। মানে কোল্ড ফ্লুইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, হট ফ্লুইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট মিলে ওভারঅল হিট ট্রান্সফারটা ডিফাইন। যদি মিনিমাম থিকনেস হয়, থিকনেস ইউজুয়ালি যেটা হয় যে একটা ফ্লুইড আসলে গ্যাস থাকে, ইউজুয়ালি লিকুইড গ্যাসেই মেনলি হিট এক্সচেঞ্জারটা ইউজ হয়। তো যখন গ্যাস হয়, গ্যাসের এইচটা অনেক কম হয়, গ্যাসের এইচ যখন কম হয় তখন তোমাকে এই ফিন অ্যাটাচ করতে হয়। ধরো এই ভিতর দিয়ে গ্যাস যাচ্ছে বা বাইরে দিয়ে, এখানে তুমি ফিন অ্যাটাচ করে দিবে, যে কোনো শেপের ফিন, সার্কুলার দিতে পারো, ডিপেন্ড করে। তখন ওই যে সারফেস এরিয়া অফ ফিন অ্যাড হয়ে গেল। আবার ফিন দিলে প্রবলেম কি, আমরা দেখছি ফিন পুরোপুরি ইউনিফর্ম টেম্পারেচারে থাকে না, সেই ক্ষেত্রে আবার আমাদেরকে ইফিসিয়েন্সি ফিনে আনতে হবে। সো ডিজাইন গুলো কমপ্লেক্স হয়ে যাবে যদি তুমি ফিন ইনক্লুড করো, সারফেস এরিয়া তখন চেঞ্জ হবে, ইফিসিয়েন্সি আনতে হবে। হ্যাঁ, তো ওভারঅল যেটা বলার উদ্দেশ্য, যদি গ্যাস টু গ্যাস হিট এক্সচেঞ্জার, এই জন্য এই যে ইউর ভ্যালু ইউজুয়ালি যদি ওয়াটার টু ওয়াটার হিট এক্সচেঞ্জার হয়, ইউজুয়ালি 850 থেকে 1700 থেকে। কিন্তু দেখো ওয়াটার টু বা গ্যাস টু গ্যাস যদি দেখো অনলি, দেখো ভেরি পোর হিট ট্রান্সফার 10 থেকে 40। এই জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমাকে যদি বলা হয় যে তুমি গ্যাস চুজ করবা নাকি তুমি ওয়াটার চুজ করবে কুলিং মিডিয়াম হিসাবে, অবশ্যই তুমি বলবা ওয়াটার, অথবা বিভিন্ন গ্যাসোলিন, কেরোসিন যেগুলো ভালো এইচ এর ভ্যালু আছে বা ইউর ভ্যালু দিতে পারে। হ্যাঁ, আমরা দেখো স্টিম কন্ডেন্সারে ভালো ভ্যালু পাচ্ছি, আমরা ফিড ওয়াটার হিটার, ওই যে বয়লারে ফিড ওয়াটারকে হিট করে দিয়েছি, আমরা ওয়াটার থাকলে অয়েল থাকলে সমস্যা নেই, ভালো একটা ভ্যালু পাচ্ছে মোটামুটি। কিন্তু যখন ওই যে গ্যাস টু গ্যাস 10 থেকে 40, আবার ওয়াটারের সাথে এয়ার নিয়ে আসো, যেটা ওই যে আমরা দেখি গাড়ির কার রেডিয়েটরে, এই কারণে ফিনটা ওখানে বেশি ইউজ হয়, তারপরে অনেক বেশি পাওয়া যায় না, এটা ডিপেন্ড করে 30, 40, 400 এই রেঞ্জে মানে বানানো সম্ভব, ফিন দিয়ে বানানো সম্ভব। হ্যাঁ, তো এটা হচ্ছে ওই যে এয়ার সাইড এরিয়া দিয়ে যদি করো, আর এটা হচ্ছে ওয়াটার সাইড। এয়ার সাইড এরিয়া দিয়ে করলে আমরা দেখছি তো এরিয়ার সাথে আমাদের এই ইউটা ডিপেন্ড, তাই তো কিছুক্ষণ আগে তো ইকুয়েশন দুইটা দেখলাম। তো এয়ার সাইড দিয়ে করলে তুমি পাচ্ছ 30 থেকে 60। হ্যাঁ, আর স্টিম সাইড দিয়ে করলে বেশি, মানে দুইটা সাইডে দুইটা ডিফাইন্ড এইচ পাচ্ছ, সোজা কথা, বা ইউ পাচ্ছ, তাহলে ওভারঅল এইচটা ওইভাবে কম, ইউটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এখন কোশ্চেন হলো এটাতে একটা প্রবলেম দেখলাম, এটা আমাদের অ্যাভয়েড করার ওয়ে নাই, আমাদের ফিনের টিউবে ওয়াল থিকনেস যদি থাকে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। এখন ধরো যে ওই যে ওয়াটার টিউব বয়লার, কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, সময়ের সাথে সাথে আসলে কি হয়, ধরো ওয়াটার টিউব বয়লার সময়ের সাথে কি হবে, এখানে ভিতর দিয়ে ধরো ওয়াটারই পাস, এখান দিয়ে ওয়াটার বা একটা লিকুইড যে কোনো, সময়ের সাথে কি হবে কেউ বলতে পারবা? কি হয়? স্কেলিং হবে স্যার। স্কেলিং হবে, ভেরি গুড। আমাদের দাঁতে যেমন সময়ের সাথে সাথে ময়লা পড়তেছে, স্কেলিং বলে, ডাক্তাররা স্কেলিং করি। তো এই স্কেলিং কি আসলে সময়ের সাথে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে পড়ে, ওয়াটারও তেমন মিনারেলস আছে সেগুলো, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়ন, সেগুলো আস্তে আস্তে ডিপোজিট হয়। ডিপোজিট হলে দুইটা প্রবলেম, একটা প্রবলেম এই ডিপোজিট স্কেল তৈরি করতেছে, তুমি যদি মেনটেন্স না করো এই স্কেলটা আস্তে আস্তে সারফেস এরিয়া বাড়াই দিচ্ছে, ভিতরে সারফেস এরিয়া বাড়াই দিচ্ছে, এরিয়া ফ্লো কমাই দিচ্ছে, এই ভিতরে যদি জমা হয়, খেয়াল করো এখানে জমা হচ্ছে, এরিয়া কমে যাচ্ছে, ফ্লো এরিয়া, তোমাকে অনেক হাই পাম্পিং দিয়ে ফ্লো করতে হবে, প্লাস এইটা ওভারহিট হবে, এই টিউবটা, এটা যেহেতু সলিড ডিপোজিট, সলিড আস্তে আস্তে হিট হচ্ছে, ওভারহিট হয়ে টিউবটা ভেঙে যাওয়ার চান্স থাকে।
সো করোশন হবে, ওয়াটার, এই জন্য ওয়াটার ট্রিটমেন্ট করতে হয় অলওয়েজ। বয়লার তোমরা পাওয়ার প্ল্যান্টে গেলে দেখবা বিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। ওয়াটারে পিএইচটা কন্ট্রোল করে, পিএইচটা ইউজুয়ালি তোমার ক্ষারীয় বা অ্যালকালাইন রাখার চেষ্টা করা হয়। প্লাস এই ধরনের যত মিনারেলস আছে, সোজা কথা হার্ড ওয়াটার পাঠানো যাবে না। এই ওয়াটার গুলোকে, মিনারেল গুলোকে ডিপোজিট করে জিওলাইটের মাধ্যমে সরাই নিয়ে সফট ট্রেনিং করে সফট ওয়াটার দিলে তুমি লং টাইম বয়লার বা পাওয়ার প্ল্যান্ট থেকে রান করতে পারবে। আর যদি তুমি কোনো ট্রিটমেন্ট ছাড়াই ওয়াটার দাও, তোমার ক্লিনিং করতে হবে, মেনটেনেন্স করতে হবে খুবই স্ট্রংলি, আদারওয়াইজ সময়ের সাথে সাথে পারফরমেন্স ডিগ্রেড করবে। এট দ্য সেম টাইম এই ওয়াটারটাকে কি ডিস্টিল ওয়াটার বলা হয় স্যার? ডিস্টিল ওয়াটার আসলে বলতে পারি, কিন্তু এটা ডিস্টিল না বলে সফট ওয়াটার বলা হয়। স্যার ডিমিনারালাইজড ওয়াটার বলে most ডিমিনারেলসও বলা যেতে পারে, হ্যাঁ ডিমিনারেলাইজ বলা যেতে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মিনারেল এটা বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের মেন কথার উদ্দেশ্য নর্মাল ট্যাপ ওয়াটার দেওয়া যায়। আমরা যেমন পানি খাই বাসায়, দেখবা অনেকে পিওরিটার এটা সেটা লাগাই আমরা, মিনারেল গুলো অনেক সময় ছেঁকে নেয়, এগুলো ডিমিনারেলাইজড ওয়াটার। সেই ওয়াটার আবার মিনারেল অ্যাড করে, ওরা মেকানিজম আছে এখন পিওরিটার। তো আমি বলতেছি যে এইখানে মিনারেল রাখা যাবে, যেসব মিনারেল ডিপোজিট, বিশেষ করে ক্যালসিয়াম আয়নটা বেশি সাদা হোয়াইট কার্বাইড তৈরি করে এবং সময়ের সাথে সাথে পারফরমেন্স দিতে। এই কারণে ফাউলিং বিষয়টা চলে আসছে সময়ের সাথে সাথে। এই যে জিনিসটা, এটাকে বলে ফাউলিং অফ হিট এক্সচেঞ্জার। বলতে বোঝায় এই যে তোমরা যখন ভাইবা দিবা, পাওয়ার প্ল্যান্টে জব ইন কেস বা পরীক্ষা দিবা, এই কমন কোশ্চেন, হোয়াট ইজ ফাউলিং, হাউ ক্যান ইউ কন্ট্রোল ফাউলিং, কি কি কারণে ফাউলিং হতে পারে, এগুলো রিডিউস করার জন্য তুমি কি চিন্তা করতে পারো। হ্যাঁ, সো ফাউলিং আসলে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স। খেয়াল করো, এই যে এখানে টিউব, আমি এখানে আরেকটা লেয়ার যদি জমা হয়, এমনি তো ওয়াল একটা রেজিস্ট্যান্স দিচ্ছে আমি দেখতেছি, প্লাস এখানে একটু জমা হয়েছে, আবার এখানে একটু জমা হয়েছে, দুই সাইডে যদি জমা, মাঝে তো আর জমা হতে পারবে না, ফ্লোটিং থাকবে, দুই ওয়ালেই জমা হবে সময়ের সাথে সাথে। তোমাদের বাসার বাড়ির পানি পাইপলাইন গুলো দীর্ঘদিন ইউজ হলে দেখো লেড জমা হচ্ছে, এটা জমা হচ্ছে, জমা হয়ে হয়ে। তো এই যে এটা একটা এক্সট্রা রেজিস্ট্যান্স, সলিড যেহেতু এটা একটা এক্সট্রা রেজিস্ট্যান্স। তো এই সার্কিটে আমাদের অলরেডি 3টা রেজিস্ট্যান্স, তার সাথে কি হচ্ছে আরো এক্সট্রা 2টা রেজিস্ট্যান্স এসে অ্যাড হচ্ছে। ফাউলিং ফ্যাক্টর ভাগ সারফেস এরিয়া, ফাউলিং ফ্যাক্টর ভাগ সারফেস এরিয়া। তো একটা হিট এক্সচেঞ্জার যখন তুমি কিনবা পাওয়ার প্ল্যান্ট থেকে পারপাসে, যে কোনো পার্সোনাল পারপাস, তোমাকে বলে দেবে এটা ফাউলিং ফ্যাক্টর। এই যে দেখো রিপ্রেজেন্টিং ফাউলিং ফ্যাক্টর, ডিস্টিল ওয়াটার, ওই যে বললা ডিস্টিল ওয়াটার ফাউলিং ফ্যাক্টর আছে, বাট 50-এর নিচে অপারেট করলে কম, 50-এর বেশিতে গেলে একটু বেশি ফাউলিং ফ্যাক্টর। ফুয়েল অয়েলে ফাউলিং ফ্যাক্টরটা বেশি, স্টিম ইউজ করলে একটা ফাউলিং, এগুলো এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে যে ফাউলিং ফ্যাক্টর এত, বা থার্মাল রেজিস্ট্যান্স যেটাকে আমরা বললাম কিছুক্ষণ আগে বললাম না ট্রানজিস্টর, যে পার ওয়াটে কত সেন্টিগ্রেড টেম্পারেচার ড্রপ করায়, এই যে সেই জিনিস। তো এই রেজিস্ট্যান্স কিন্তু এটা আবার ভাগ হয়ে যাবে এই এরিয়াতে, তাহলে তুমি পাচ্ছ রেজিস্ট্যান্স ইউনিট আমাদের থার্মাল রেজিস্ট্যান্স সার্কিটে। তো এইটা দিয়ে ভাগ করে যে ভ্যালু, সেটা একটা অ্যাড করতেছে। যদিও এগুলা 10⁻⁻⁴ অর্ডারে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10⁻⁴ অর্ডারে, যেটা একটা ইকুইভ্যালেন্ট অফ 0.2 মিলিমিটার থিক লাইমস্টোন লেয়ার। লাইমস্টোন তো বুঝছো, চুনা পাথর লেয়ারের 0.2 মিলিমিটার থিক লেয়ার যে পরিমাণ রেজিস্ট্যান্স শো করে, ইউজুয়ালি ওয়াটার, ফুয়েল, যেগুলো কমনলি ইউজ রেফ্রিজারেশন পারপাসে, কন্ডেন্সারে হোক, হ্যাঁ, বা পাওয়ার প্ল্যান্টে হোক, সেগুলো এই রেঞ্জে একটা ইয়া হয়। তো কোনো কারণে তুমি যদি না জানো এক্সাক্ট আর এফ এর ভ্যালু, তুমি সেই ক্ষেত্রে কি অ্যাজুম করে নিতে পারো যে ওই সারফেসটা কোট করা আছে 0.2 মিলিমিটার লাইমস্টোন দিয়ে, তাইলে তুমি সেখানে ওই অ্যাকাউন্ট করতে পারো যে আমি ধরে নিলাম যে ওখানে 0.2 মিলিমিটার ঠিক লাইমস্টোন লেয়ার তৈরি হচ্ছে, এটা করতে পারো। মানে 10⁻⁴ ধরে নিতে পারো যদি তুমি না জানো। আর তুমি যদি জানো সেক্ষেত্রে সেটা তুমি হ্যান্ডবুক থেকে হোক, তোমার টেক্সট বুক বা জন্য রেফারেন্স পেপার থেকে তুমি নিতে পারো। মেন কথা হচ্ছে এটাকে অ্যানালাইসিসে ধরলে আরো অ্যাকুরেট অ্যানালাইসিস, না করলেও হবে না যে তা না, এরকম না, অ্যাকুরেট হবে। তো ফাউলিং ফ্যাক্টর ইউজুয়ালি যদি তোমার নতুন হয়, নাই বলতে গেলে ওইভাবে ফাউলিং নাই, নতুন একটা হিট এক্সচেঞ্জার সময়ের সাথে সাথে আসলে ফাউলিংটা বাড়তে থাকে, এটা থাকবেই, তুমি এটাকে ঠেকাতে পারবে না। তুমি যতই ওয়াটার ট্রিটমেন্ট করো, যাই করো, এই ইফেক্ট অ্যাকুমুলেশন অফ ডাস্ট, ডার্ট, পার্টিকেল, ডেব্রিস এগুলো জমবেই। তবে তোমাকে যেটা করতে হবে মেনটেন্স করতে, তোমাকে ক্লিন করতে হবে 6 মাসে, বছরে টিউব গুলাকে। এই জন্য তো ওই যে
বয়লার ওভারহলিং হয়, ক্লিয়ার করা হয়। হ্যাঁ, তো এই যে ফাউলিং এর যে ইস্যুটা, আমরা এটা দিয়ে একটা প্রবলেম অ্যানালাইসিস করবো এখন। ঠিক আছে, এই যে একটা প্রবলেম খেয়াল করো, আমাদের এই প্রবলেমটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার, ওই যে ডাবল পাইপ, ওই যে হট ফ্লুইড দেখা যাচ্ছে এখানে, আর বাইরে আছে কোল্ড ফ্লুইড। খেয়াল করে দেখো, এই পোর্শনটাকে একটু জুম করছি, জুম করে এই যে পাশে রাখছি বাম সাইডে। তো জুম করে দেখা যাচ্ছে এটা টিউব মানলাম আমরা, এটা টিউব, এই যে পোর্শন টিউব, এটা টিউব ওয়াল, টিউব না টিউব ওয়াল। আর এটা কোল্ড ফ্লুইড, এটা হট ফ্লুইড, আর এটা টিউব ওয়াল। এটাকে জুম করে দেখো, সমস্যা হয়েছে ওই যে সময়ের সাথে সাথে এই যে লেয়ার জমছে, বাইরেও জমছে ভিতরেও জমছে, এরকম একটা কেস ওরা বলতেছে যে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। তো এখন সমস্যা যেটা হচ্ছে, এই কারণে অবশ্যই ফাউলিং বিষয়গুলো চলে আসবে। তো ওরা এখন বলতেছে যে ডিটারমাইন দ্য থার্মাল রেজিস্ট্যান্স অফ হিট এক্সচেঞ্জার, কতটুকু রেজিস্ট্যান্স এই কারণে হচ্ছে, আর হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট দুই সাইডে কত হচ্ছে, ইউআই ইউ নট। যেহেতু আমাদের এটা তোমার কি বলে এই সেম সারফেসে না, মিনিমাম একটা থিকনেস আছে টিউব ওয়ালের। হ্যাঁ, এটা আমরা বের করে আনতে পারি থিকনেসটা। এই দেখো, আউটার টিউব ডায়ামিটার 1.9 আর ইনারটা 1.5, তাহলে বিয়োগ করো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি থিকনেসটা পেয়ে যাচ্ছ। তার মানে দেয়ার আর সাম ফাইনাইট থিকনেস। যেহেতু থিকনেস আছে, তোমাকে ওই যে ইউআই ইউ2 বের করতে হবে। এখন প্রবলেমটা অ্যাপ্রোচ করার জন্য আমাদের যেহেতু ফাউলিং আছে, তাহলে রেজিস্ট্যান্স কয়টা, এইটার একটা কোল্ড ফ্লুইডের, এখানে সলিডের একটা, এখানে টিউব ওয়ালের একটা, এখানে আবার ডিপোজিটের একটা, আর এখানে একটা ফ্লুইডের, হট ফ্লুইডের। তাহলে 5টা রেজিস্ট্যান্স, এই টোটাল রেজিস্ট্যান্স 5টা, প্রথম কম্পোনেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 5টা কম্পোনেন্ট। তার মধ্যে এটাকে কোল্ড পোর্শন ধরছে, এটাকে হট পোর্শন ধরছে, আর এটা ওই যে টিউব ওয়াল, লন ডি নট বাই ডি। তাহলে এখন A1 A2 সারফেস এরিয়া আমরা জানি, কেন জানি, আমরা ডায়ামিটার জানি, আর এগুলো পাইপ কি সার্কুলার পাইপ। তাহলে ডায়ামিটার আর লেন্থ জানে, এরিয়া কত, টুয়াইস পাই আর এল, অথবা আমরা বলতে পারি পাই ডি এল, তাই তো, পাই ডি এল। যখন ইনার হচ্ছে ইনারের ডায়ামিটার বসাচ্ছি, যখন আউটার হচ্ছে আউটার ডায়ামিটার বসাচ্ছি। তাহলে এরিয়াগুলা পেয়ে গেলাম। তাহলে রেজিস্ট্যান্সে আমার আর কি জানা দরকার, দেখো আমার এরিয়া পেয়ে গেছি, আমি ডায়ামিটার জানি, আমি কন্ডাক্টিভিটি জানি, আমার কোন ম্যাটেরিয়ালের তৈরি এখানে বলে দিচ্ছে, যে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে হিট এক্সচেঞ্জারটা, যেটা কন্ডাক্টিভিটি 15.1, খুব বেশি কন্ডাক্টিভ না, আয়রন আরো বেশি কন্ডাক্টিভিটি, যাই হোক 15.1 কে পেয়েছি। তাহলে ডায়ামিটার জানি, সবকিছু জানি, এইচ জানি, বলে দিচ্ছে ওরা এক্সপেরিমেন্ট করে, যে ফ্লুইডটা ইনারে তার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 800, আর যে ফ্লুইডটা আউটারে তার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 1200 বলা আছে। আবার ফাউলিং ফ্যাক্টরটাও তারা বলে দিচ্ছে, স্ট্যান্ডার্ড ফাউলিং ফ্যাক্টর এটা ধরো, আর টিউব সাইডে এত ধরো, আর ফ্লুইড সাইডে এই শেল সাইডে। তাহলে এগুলো তুমি যদি সব ডাটা বসাও, জাস্ট নর্মাল ক্যালকুলেটরে বসায় দেখো রেজিস্ট্যান্স, ওভারঅল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের কারণে প্রবলেম কি হবে, ইনার এবং হটের ডাইরেক্ট কন্ট্যাক্ট হতো, যে সেটা না হয় তারা আরো লো টেম্পারেচারে কন্ট্যাক্ট করবে, তো লো টেম্পারেচার ডিফারেন্সে কন্ট্যাক্ট করবে, যার কারণে ওভারঅল হিট ট্রান্সফার কমে যাবে। তো দেখা 19% থার্মাল ইন দিস কেস ইজ ডিউস টু ফাউলিং, 19% কম না। তার মানে এই যে টোটাল 0.052, আর তুমি সেপারেটলি এইটা ক্যালকুলেট করো, তুমি সেপারেটলি এইটা ক্যালকুলেট করো, এই দুইটা সেপারেট ক্যালকুলেট করে যোগ করো, এটা দিয়ে ভাগ দাও, ইন্টু 100 করো, 19%। তো ভালো, 19% তো অনেক, 20% রেজিস্ট্যান্স এক্সট্রা চলে আসতেছে ফাউলিং এখন। অ্যান্ড অ্যাবাউট 5% হচ্ছে দেখো ডিউ টু দ্য স্টিল টিউব, ওই যে মাঝখানে স্টিল টিউব আছে সেটার কারণে 5। তাহলে 19 আর 5 হলো আমাদের মানে এই কম্পোনেন্ট আর কি 5। তাহলে এটা এই তিনটা মিলে আমাদের 24%। বাকি 76% হচ্ছে কনভেকশন কারেন্টের কারণে। শেল যত মোটা করে বানাবা, বড় করে বানাবা, তত এটা বাড়বে। এই জন্য খুব বড় হিট এক্সচেঞ্জার যে ভালো তা না, সেক্ষেত্রে অনেক টিউব, মাল্টিপল টিউব ইউজ করা হয়। তো যাই হোক, এটাই। তো এই সলিউশনটা আমরা না হয় এখান থেকে থার্মাল রেজিস্ট্যান্স পেলাম। এখন আমাদের বলছি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করা, ইনার ওয়ালে আর আউটার। তো হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনার আউটার ওয়ালে কিভাবে বের করা যায়, ইকুয়েশন কি, এই যে ইকুয়েশন, এই যে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে
জি স্যার। এই যে এটা, এই ইকুয়েশনটা ইউজ করো। আর সমান 1/UY/AI, এইটা একটা ইকুয়েশন। আর সমান 1/U0M। তাহলে দেখো হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট টু চেঞ্জ ইনার সারফেস আউটার সারফেস সেম ওয়েতে হিট ট্রান্সফার হচ্ছে না। ইনারে হচ্ছে 400 আর আউটারে হচ্ছে 300। মানে দুইটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভ্যারি করতেছে অ্যারাউন্ড 27%। এটা দিয়ে এটা বিয়োগ করে ভাগ করো, ঠিক আছে? বিকজ কেন ভাগ এটা হচ্ছে, কারণ ওই যে সারফেস এরিয়া সেম না, দুইটার সারফেস এরিয়া ডিফারেন্ট। যখনই দুইটা টিউবের সারফেস এরিয়া সেম হয়ে যাবে, ওই যে মাঝে এই কন্ডাকশন রেজিস্ট্যান্সটা কমে যাবে, 0 হয়ে যাবে, তখন AI আর A0 কাছাকাছি চলে আসবে। আর তখনই এই ইকুয়েশন বলতেছে UY/U0 সেম হবে। তাহলে ডিজাইনের কারণে নিজস্ব কিছু প্রবলেম, তোমাকে ডিজাইন করতে হচ্ছে টিউবে ফাইনাল থিকনেস যে তুমি কিছু প্রবলেমে পড়ে যাচ্ছ। ইনার আউটার দুই ক্ষেত্রে দুই ধরনের ট্রান্সফার কোএফিসিয়েন্ট তুমি পাচ্ছ, সেম হলে বেটার হতো। তো এই কারণে হিট এক্সচেঞ্জার ডিজাইন ইজ নট এ ম্যাটার অফ জোক অর সিঙ্গেল ম্যাটার। একটা ম্যাটারের ইস্যু না, অনেক কিছু চিন্তা করে তোমাকে একটা হিট এক্সচেঞ্জার ডায়ামিটার লেন্থ কত হবে ম্যানুফ্যাকচারকে বলতে হবে। এরপর সে ম্যানুফ্যাকচার যে কেউ টেকনিশিয়ান ওয়েল্ডার সবও এটা বানাতে পারবে, এটা বানানো ডিফিকাল্ট। বাট কত ডায়ামিটার লেন্থ উইথ হাইট দিয়ে বানাতে হবে ডিজাইন স্পেসিফিকেশন উপর বেস করে তোমাকে কিন্তু করতে হবে। কোনো ক্ষেত্রে তুমি রেজিস্ট্যান্স ইনফরমেশন না পেলে তোমাকে লাইমস্টোনের রেজিস্ট্যান্সটা ধরে ওই যে 10⁻⁴ স্কেলে ধরে আগায় যেতে হবে। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের অ্যানালাইসিস। এবং আজকে ক্লাসটা যেহেতু এখানেই শেষ, আমি এর পরের দিন অ্যানালাইসিস অফ হিট এক্সচেঞ্জার শুরু করব। তার আগে কারো কোনো কোশ্চেন আছে? সাম আপ করি যদি, যে আসলে আমাদের ইয়াটা ভালো, ডিপোজিট পড়তেছে, এটা ভালো না, এটা আমাদের ক্ষতি হচ্ছে হিট এক্সচেঞ্জারের। সো আমাদের ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে বা ফ্লুইড ট্রিটমেন্ট করতে হবে যাতে ডিপোজিটটা ওইভাবে না পড়ে, আমাদের রেজিস্ট্যান্স এক্সট্রা না আসে। হ্যাঁ, আমি আচ্ছা এটা মোটামুটি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? স্যার হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিকের ব্যাপারটা একটু ক্লিয়ার। ওইটাও যা ইনফাইনাইট লং হলে প্রথম কেস 1 ফিনের ক্ষেত্রে আমরা দেখছি টেম্পারেচার ড্রপ হচ্ছে। সেম জিনিসটা তোমরা যে 4 নম্বর এক্সপেরিমেন্টে ডাটা নিছো 6টা পজিশনে বসায় ফ্ল্যাট ফিনে, সেখানেও দেখবে একটা ডিকে আছে। এক্সপোনেনশিয়াল ডিকে এটাই বোঝায় যদি কোনো কিছু অনেক লেন্থি হয়, ইনফাইনাইট লেন্থ হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, কমে আসতেছে, যেটা আমরা অলরেডি দেখছি কেস 1 ফিন এক্সপেরিমেন্ট করছি ল্যাবে। তো এই তোমার হিট এক্সচেঞ্জার যে টিউব গুলো ওগুলাও বেশ লেন্থি হয়। আমি তো বলছি তুমি 1/2 মিটার লেন্থে হিট এক্সচেঞ্জার পাবা না, ইন্ডাস্ট্রি হিট এক্সচেঞ্জার 20 ফিট 30 ফিট লেন্থ। সো ওখানে ডিকে হচ্ছে টেম্পারেচার ড্রপ, সেটাই এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, তো ডিকেটা এক্সপোনেনশিয়াল কেন, এটা কোশ্চেন যদি হয় কেস 1 ফিনের এক্সপোনেনশিয়াল আমরা দেখছিলাম সেটা, ঠিক আছে? ইনফাইনিট লং। আচ্ছা, আমরা দেখতেছি হোমওয়ার্ক দিচ্ছে 3 জন। হ্যাঁ, তার মধ্যে আমি যদি বলি 155 রোল, যে তুমি আছো এখানে 155। হ্যাঁ, তুমি হোমওয়ার্কটা দিচ্ছ, বাট তুমি কি দিচ্ছ? জাস্ট গ্রাফটা এমনি দিলে হবে না, ডিটেলস ক্যালকুলেশন থাকতে হবে। তোমার এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, তারপরে আসো আমরা দেখি এক্সেল পাঠাই দিচ্ছ, একটু সুন্দর করে হোমওয়ার্কটা করো নাই? এখানে তো ক্লিয়ার না কিছু, আমি বুঝতেছি না। এই যে অনন্যা জাহান চৌধুরী, রোল 69 তুমি, তাই তো? ইয়েস স্যার। তুমি জাস্ট এক্সেলটা দিচ্ছ, ডিটেলসটা দিবা না? একটু লেখে কিভাবে কি হচ্ছে। একজন দিচ্ছে তো আমি দেখলাম। আচ্ছা, এরপরে আমি আসি দেওয়ান ইশাক। দেওয়ান ইশাক ডিটেলস করছে। দেওয়ান ইশাক আসো? দেওয়ান ইশাক, Yes, sir. ওকে। তোমার অ্যাসাইনমেন্টে একমাত্র অ্যাকসেপ্টেবল হচ্ছে, ওটা আমি একটু থরলি ডাউনলোড করে দেখতেছি, 1 মিনিট সময় দাও। হ্যাঁ, ওকে ওকে। কিন্তু তুমি প্লটটা করো নাই, তাই না? তুমি করছো ম্যানুয়ালি করছো আর কি, বাট ডিটেলস করছো। গুড। দেওয়ান ইশাক তুমি 2 মার্কস, ঠিক আছে? বোনাস 2 মার্কস পাবে। তোমার রোল আইডি অ্যাটেন্ডেন্স দিবা যখন, রোলের পাশে বোনাস 2 মার্কস লিখবা।
বোঝা যায় আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, আরেকজন দিছিল অ্যাসাইনমেন্ট, এটা গতকালকে মনে হয় দিয়েছিল। সে কি আছো? ইয়েস স্যার। কি আয়াতুল খান? না স্যার, আদনান 130 স্যার। না, 130 গতকাল দিছো 130? জি স্যার, আপনি রিপ্লাই দিয়েছেন। আচ্ছা, তোমারটা হয়েছে, আমি দেখছি রিপ্লাই দিয়েছেন আমি, জি যে স্যার। রিসিভ বা এরকম কিছু। ইয়েস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারটা হয়েছে, তুমি 2 মার্কস। তুমি 2 অ্যাড করবা আইডির পাশে, আর দেওয়ান ইশাক তুমি করবা। আর অনন্যা জাহান চৌধুরী, অনিয়া জাহান চৌধুরী তুমি দিছো ঠিক আছে, কিন্তু তুমি জাস্ট এক্সেলে ইয়াটা দিছো, তোমার দিকে দেখা যাচ্ছে কস হাইপারবোলিক, বাট ডিটেলস ক্যালকুলেশন নাই। তোমাকে 1 মার্কস দিলাম, ঠিক আছে? Thank you, sir. Yes, আচ্ছা, sir. আর আহমেদ নূর, তোমাকে মার্কস দিতে পারলাম না, তোমার কিছুই নাই, জাস্ট একটা গ্রাফের স্ক্রিনশট দিছো, তুমি পাবে না marks। ঠিক আছে, এই 3 জন আমাদের বোনাস মার্ক পেলো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? নাহলে আমি শেষ করে দিচ্ছি, সেশনটা আমি স্টপ করে দিচ্ছি।